প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হলো, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হলো, সেই সরকারের কাঠামোতে যারা আসছেন তাদের নিয়ে একটু আমার নিজস্ব মতামত এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। অর্থাৎ আজ থেকে গতকাল ৯টার পরে যে শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠানের পরে পুরো বাংলাদেশের সরকার কাঠামোটা কেমন ছিল। কারণ বিগত ৪ দিন প্রায় সরকার ছিল না বললেই চলে। একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাদে আর রাষ্ট্র কাঠামো বলতে যা সেটা অনুপস্থিত, মানে উইদাউট গভর্নমেন্ট দেশ চলছিল। সেখান থেকে নতুন যে গভর্নমেন্ট ফর্ম করলো, সেই গভর্নমেন্টের যে কাঠামো স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করছি। এখানে যারা যারা রয়েছেন তাদের পরিচিতি আমি যতটুকু জানি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো এবং এদের ভূমিকাটা কেমন হওয়া উচিত তা নিয়ে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা তো জানি এই সরকারের যে সর্ব উপরে রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি তার যে এই রাষ্ট্রপতি বাংলাদেশের আইন বিভাগ আর শাসন বিভাগ, বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিকভাবে প্রধান, এবং বাংলাদেশের সামরিক বাহিনী উনি কিন্তু সর্বাধীনীয়। বাংলাদেশের দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ উনি স্থগিত করতে পারবেন। এইটা হচ্ছে ওনার একটা কার্যক্রমের প্রধানই, মানে সর্বশেষভাবে ওনার কাছে দণ্ডিতরা বা ফাঁসির আসামিরা কিন্তু ক্ষমা চেতে পারে। ওনার কিন্তু সেই ক্ষমা করার এখতিয়ার রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস সম্পর্কে যদি বলতে যাই সেটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ মোহাম্মদ ইউনূসকে সবাই চিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন সামাজিক উদ্যোক্তা, উনি সমাজসেবক এবং নোবেল লরিয়েট। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র মধ্যবিত্ত ধারণা প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন, এবং তিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং এই যে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা যে এটা যে কাঠামোটা, সেই কাঠামো কিন্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, এবং তিনি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন 90 দিনের মধ্যে। এটা কিন্তু ওনার সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতার মধ্যে দিয়ে উনি কিভাবে ওনার সরকার পরিচালনা করেন সেটা দেখার বিষয়। সর্বাগ্রে আসি, যে নামটি আসছে সেটা হচ্ছে ডক্টর সালাউদ্দিন আহমেদ। উনি একজন বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নবম গভর্নর ছিলেন। 2024 বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। তিনি 80টির অধিক বিভিন্ন আর্টিকেল এবং বই পুস্তক প্রকাশ করেছেন দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায়। অত্যন্ত জানলেওয়ালা একজন ব্যক্তি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। উনি যে বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকটাকে কিন্তু পরিচালনা করার এই রয়েছিল, ওনার একটা অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে আমার যা মনে হয় উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন, কারণ অথবা দেওয়া হতে পারে। অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে একমাত্র ওনাকেই মনে হচ্ছে অর্থনীতির এই যারা রয়েছেন 16 জনের মধ্যে অত্যন্ত এক্সপার্ট। সেক্ষেত্রে উনি এই সেক্টরটির দায়িত্ব নিয়ে এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে পারেন। এরপরে রয়েছেন আসিফ নজরুল। ইনি সবার আগে বলি, উনি কিন্তু একজন লেখক, ঔপন্যাসিক এবং পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং সংবিধান বিশেষজ্ঞ বটেই, কারণ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক এবং তিনি কিন্তু কলামিস্ট। সেক্ষেত্রে তিনি একজন সাংবাদিকও। তিনি বর্তমানে 2024 এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি টিভি টক শোতে অনেক আগেই কিন্তু সুপরিচিত ব্যক্তিত্ব। সবচেয়ে বেশি ব্যক্তিত্ব যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে উনি কিন্তু একজন অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলেন। বিশেষ করে নাহিদ, আসিফ মাহমুদ, সার্জিসদের অভিভাবক হিসেবে দেখেছি আমরা, সমগ্র বাংলাদেশ দেখেছে, এই 18 কোটি মানুষ দেখেছে।
ওনার যে পড়াশোনা এটা হচ্ছে 1921 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু উনি একজন শিক্ষক, এবং এই বিশ্ববিদ্যালয়ে ওনার ছাত্ররাই কিন্তু এই আন্দোলন সংগঠিত করেছে। এরপরে যদি আসি আদিলুর রহমান, উনি কিন্তু একজন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা কিন্তু উনি, এবং উনি কিন্তু এই অ্যাক্টিভিস্টের জন্য উনি কিন্তু জেলও খেটেছেন। এই একমাত্র ব্যক্তি যিনি কিন্তু তার কার্যবলী করার জন্য নির্যাতিত নিপীড়িত হয়েছে, এবং উনি অত্যন্ত সৎ ব্যক্তি। এরপরে আসি হাসান আরিফ। হাসান আরিফ একজন আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল। ফখরুদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেই সরকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন 111-এর সময়, এবং উনি আইন অত্যন্ত ভালো বোঝেন। সেক্ষেত্রে আসিফ নজরুল এবং হাসান আরিফ এই দুজন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যে পাবেন, যে কোনো একজন দায়িত্ব পাবেন, এটা স্পষ্ট ধরে নেওয়া যায়। এরপরে তৌহিদ হোসেন, উনি সাবেক পররাষ্ট্র সচিব এবং দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার, যাকে রাষ্ট্রদূত হিসেবে বলা যায়। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যেহেতু উনি পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন, অর্থাৎ সচিব কিন্তু অ্যাকচুয়ালি সচিবই কিন্তু মন্ত্রণালয় চালায়, সেক্ষেত্রে ওনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাওয়াটা খুবই যৌক্তিক এবং পাবেন বোধ হয়, এটাই মনে হচ্ছে। এবং পররাষ্ট্র সচিব হিসাবে উনি কিন্তু অত্যন্ত চৌকুশভাবে কাজ করেছেন, এবং ওনার কার্যক্রমে কিন্তু অসাধারণ ছিল। আর ওনার সম্পর্কে খুব বেশি একটি কিন্তু দুর্নীতির কোনো কথা কোনো টকশোতেও শোনা যায়নি, কোনো পত্রপত্রিকায়ও আসেনি, বা কোথাও আসেনি। একটা ক্লিন ইমেজের একজন সচিব ছিলেন। সেক্ষেত্রে উনি অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মনে হয় এই পাবেন। বাকিটা আমরা ইতিমধ্যেই জেনে যাব। এরপরে আছেন সৈয়দা রেজওয়ানা হাসান। আমরা ওনাকে চিনি বেলার প্রধান নির্বাহী, বেলার। সেক্ষেত্রে উনি কিন্তু পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশ হিসাবে উনি গোল্ড ম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পাইছেন, এবং 2009 সালে টাইম সাময়িকীতে হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব প্রাপ্ত বাংলাদেশি আইনজীবী আর পরিবেশ কর্মী। এনাকে আমরা কিন্তু অনেকবার দেখেছি যে ভূমিকা রাখতে পরিবেশ সম্পর্কে, এবং পরিবেশের এই যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার উনি কিন্তু বাংলাদেশে একজন অন্যতম ব্যক্তি। এই যে সরকার কাঠামো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তৈরি করেছেন, দেখেন কম্বিনেশনটা এত চমৎকার, এত চমৎকার। আর এই সৈয়দা রেজওয়ানা হাসান সম্ভবত পরিবেশ মন্ত্রণালয় তো ওনার আন্ডারে থাকবেই, এটা একেবারে ধরে নেওয়া যায়। তারপরে শারমিন মুর্শিদ, উনি একজন আন্দোলনকর্মী। এই আন্দোলনে কিন্তু ওনাকে অত্যন্ত সোচ্চার দেখা গিয়েছে, এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে উনি একজন উপদেষ্টা। ওনার প্রধান পরিচয় হচ্ছে উনি ব্রতী নামক একটা সংগঠন, এই সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অত্যন্ত পরিচিত মুখ। বিধান রঞ্জন রায় অত্যন্ত কম পরিচিত। ডাক্তার বিধান রঞ্জন রায়, উনি জাতীয় যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, মেন্টাল হেলথ, যেটা এই হাসপাতালের কিন্তু পরিচালক ছিলেন, এবং ডাক্তার বোঝা যাচ্ছে ওনাকে স্বাস্থ্য মন্ত্রণালয় উনি পাবেন, এটা তো একেবারে অবধারিত। ফারুকি আজম, ইনি হচ্ছেন বাংলাদেশের একজন বীর প্রতীক, 1971 সালে মুক্তিযুদ্ধের বীর প্রতীক। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। মুক্তিযুদ্ধের সময়
চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য যে গঠিত যুদ্ধাভিযান অপারেশন, সেই জ্যাকপট অভিযানের উনি কিন্তু উপ অধিনায়ক ছিলেন এবং তার জন্য কিন্তু উনি বীর প্রতীক উপাধি পেয়েছেন। আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের অবদানের জন্য যে সর্বোচ্চ উপাধি, তার মধ্যে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, বীর প্রতীক এই উপাধি, সেই উপাধির যে চতুর্থ স্তম্ভ বীর প্রতীক, এই উপাধি কিন্তু এই ফারুকে আজম পেয়েছেন এবং তিনি 426 জন যে এই প্রতীক পেয়েছে তার একজন। এম সাখাওয়াত হোসেন অত্যন্ত পরিচিত মুখ, টক শোতে যারাই দেখেছেন অত্যন্ত বিচক্ষণ এবং সুগঠিত এবং ইন্টেলেকচুয়াল যে বোঝা যায়, এটা ওনার কথাবার্তায় বোঝা গিয়েছে। উনি একজন সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক এবং 11 সময় উনি নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক সরকার তার এখনকার উপদেষ্টা এবং 2007 থেকে 12 সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনারে তিনি ছিলেন। তিনি বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ওনার অবদান কিন্তু অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং একজন অত্যন্ত সৎ ব্যক্তি হিসেবে বাংলাদেশে স্বীকৃত। নির্বাচন যে কাঠামো, এই সরকারের আন্ডারে যে সবচেয়ে বেশি যে দায়িত্ব এবং সকলের যে আকাঙ্ক্ষা, সকল দলের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন। আর সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য এম সাখাওয়াত হোসেনের যে রয়েছে, ক্যারিশমা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে এবং দক্ষতা রয়েছে, সেই দক্ষতা অবশ্যই উনি এক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। এবং আমার মনে হয় নির্বাচন মন্ত্রণালয় যেটা রয়েছে সেটার দায়িত্ব তো ওনার থাকবেই, সাথে আরও হয়তো বাড়তি দায়িত্ব থাকবে, কারণ উনি যেহেতু যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটার দায়িত্ব ওনার হাতে থাকবে। ফার্স্ট প্রায়োরিটি মনে হয় নির্বাচন কমিশনার যে মন্ত্রণালয়ের আন্ডারে সেটা থাকবে এবং সাথে ওনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো সাথে দিবে। সুপ্রদীপ চাকমা, উনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও গণ অভ্যুত্থানের পরে যে সরকার, সেই সরকারের একজন উপদেষ্টা। এ মূলত হচ্ছেন একজন রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। এর কিন্তু বিশেষ কোঠা বলতে যেটা বলে আমরা পার্বত্য চট্টগ্রামের, সেক্ষেত্রে কম্বিনেশনে যে সরকার কাঠামোতে ওনাকে নিয়ে ওই 3 জেলার প্রতিনিধিত্বশীল একজন ব্যক্তি রয়েছেন, এটা কিন্তু সুস্পষ্ট। আফম খালিদ হোসেন, ইনি হচ্ছেন 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা। তিনি একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির এবং মাসিক আত-তাহীদের সম্পাদক। তাছাড়া বালাগুশ সড়কের সহকারী সম্পাদক। বোঝা যাচ্ছে যে হেফাজত ইসলামের যে সংগঠন, সেই সংগঠনের থেকে ওনাকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে উনি ইসলামের যে দলগুলো তার প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ এই গভর্নমেন্টে যে ইসলামিক প্রাধান্যতাও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই হয়। ওনার এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় তো ওনার মনে হয় প্রাপ্য। তার পাশাপাশি নিজের একজন লেখক, গবেষক এবং শিক্ষা কার্যক্রম আছেন। দেখা যাক, শিক্ষা মন্ত্রণালয়ও পেতে পারেন, সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্তই যে চয়েস। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, সকলে মিলেই হয়তো করবেন। তারপরও আমার যা মনে হয় ধর্ম মন্ত্রণালয় তো অবশ্যই প্রাপ্তি রয়েছে। ফরিদা আক্তার, উনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। উনি লেখক, গবেষক, আন্দোলনকর্মী এবং গার্মেন্টস নিয়ে সমগ্র কিছুরই কিন্তু উনি কাজ করেছেন। পাশাপাশি উনি একজন অর্থনীতিবিদ এবং যে উবিনিক নামে একটি সংগঠন, ওই সংগঠনের প্রধান নির্বাহী। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ উন্নয়ন
যে মন্ত্রণালয়গুলো রয়েছে, শিল্প মন্ত্রণালয়, এগুলো দায়িত্ব হয়তোবা পেতে পারেন। নূরজাহান বেগম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়েছেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এবং নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের যে বিশেষ করে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি দীর্ঘদিন কাজ করেছেন। সেক্ষেত্রে উনি এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেহেতু সেক্ষেত্রে ওনার একটা প্রতিষ্ঠাতা বলছে না, মানে গ্রামীণ ব্যাংকের যেহেতু উনি পরিচালক মণ্ডলীতে ছিলেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত ভালো। সেক্ষেত্রে কাজ করতে অবশ্যই অনেকটা সহযোগিতা ভূমিকা পালন করতে পারবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক হেল্প করতে পারবেন। ওনার সম্পর্কে প্রেডিকশন করতে পারছি না কোন কোন মন্ত্রণালয় হয়তো বা উনি পেতে পারেন। তারপর দেখা যাক, উনিও যেহেতু গ্রামীণ ব্যাংক পরিচালনা করেছেন, সেক্ষেত্রে ওনার অবশ্যই বিরাট একটা এক্সপিরিয়েন্স রয়েছে। যার কথা এই মুহূর্তে বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলনের প্রধান নিয়ামক ভূমিকা পালন করেছেন, অন্যতম সমন্বয়ক, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্যকারী মেধাবী ছাত্র নেতা, গণ অভ্যুত্থানের মহানায়কের অন্যতম মহানায়ক এবং এই সরকারকে সুপ্রতিষ্ঠিত করার, সরকার গঠন করার অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছেন এই মোহাম্মদ নাহিদ ইসলাম। এবং এই সরকারের লাগাম টেনে ধরার জন্য অবশ্যই উনি অত্যন্ত নিয়ামক ভূমিকা পালন করবেন। এবং আমার মনে হয় ওনার পার্টিসিপেশনটা হচ্ছে ওনাদের আশা আকাঙ্ক্ষাকে এই সরকারের মাধ্যমে প্রতিফলিত করার জন্য। যাই হোক, কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আসছেন সেটা বলা বড়ই মুশকিল। আরেকটি কথা বলে রাখি, একজন কারেন্ট ছাত্র থেকে একজন দেশের মন্ত্রী হওয়াটা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে আর আছে কিনা, যদি থেকে থাকে অথেন্টিক তথ্য দিয়ে কমেন্টসে করবেন, আমার নিজেরও জানা হবে। আমি এই বিষয়টা এখনও জানি না যে বিশ্বে কোথাও এরকম এখনও ছাত্র রয়েছেন, ছাত্র থেকে সরাসরি মন্ত্রণালয় মন্ত্রী এবং দেশ পরিচালনায় অংশীদারিত্ব পালন করছেন। আসিফ মাহমুদ উনি হচ্ছেন আরেক সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের যে কয়েকজন ছিলেন মূল, তাদের মধ্যে একজন, যে 6 জনকে ধরে নিয়ে গেছিলেন তাদের মধ্যে একজন। আরেকটি কথা বলে রাখি, এই যে 5ই আগস্টের আপনাদের সকলের মনে আছে 12:30টার সময়, যখনই 12টা অথবা 1টার পরে যখন ঘোষণা আসলো যে সেনাবাহিনী প্রধান বক্তব্য প্রদান করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন সঙ্গে সঙ্গে যে দায়িত্বটা পালন করার গণ অভ্যুত্থানের নায়করা করেন, সেই গণ অভ্যুত্থানের নায়কদের ঘোষণার সেই আসিফ মাহমুদ, আমি তাৎক্ষণিক ওই সময়ই আমি অনলাইনে ছিলাম এবং সঙ্গে সঙ্গে ওনার এটা দেখেছি। কারণ উনি কিন্তু জাতির উদ্দেশ্যে তাৎক্ষণিক যে দিক নির্দেশনা দিচ্ছেন, জাতি তখন তুঙ্গে, আন্দোলনের তুঙ্গে, 1টা-1.5টার সময় কিন্তু আন্দোলনটা একেবারে সর্বোচ্চ তুঙ্গে। তখনও কিন্তু আগের সরকারে শেখ হাসিনা পালিয়ে যাননি। তখন কিন্তু আসিফ মাহমুদ ঘোষণা করলেন, আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে কোনো সামরিক শাসন মেনে নেব না বা অন্য কোনো শাসন মেনে নেব না। বা এই যে ঘোষণা, এই ঘোষণা থেকে বোঝা যায় উনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কত বড় নিয়ামক ভূমিকা পালন করছেন। এই আসিফ মাহমুদও কিন্তু এখানকার এই সরকারের একজন পার্ট এবং উপদেষ্টা। দেখা যাক ওনারা এই সরকারে কী ভূমিকা পালন করেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার পক্ষ থেকে আমি যতটুকু জানা আছে সেই অনুযায়ী কিন্তু আমি
বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমার বিশ্লেষণ এটা আমার মনের কথা যে এরা এই মন্ত্রণালয় পেতে পারে, আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝেছি তাই বলেছি। তারপরও সকলেই এই সরকারের অংশ। এদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্সোনাল চয়েস অনুযায়ী এক একজনের দায়িত্ব দেবে, তার ভিতরে যার যে অভিজ্ঞতা যে সেক্টরে সেই সেক্টরে সেটাই পাওয়ার রয়েছে। আর এই যে দেশ এখন ভঙ্গুর অবস্থায়, দেশের প্রশাসন ভেঙে গেছে, দেশের নির্বাচন সিস্টেম ভেঙে গেছে, দেশের অর্থনীতি ভেঙে গিয়েছে, দেশ এখন এক অরাজকতার মধ্যে রয়েছে, সেখান থেকে একটি সিস্টেমে নিয়ে আসতে হবে, দেশকে রিফর্ম করতে হবে, দেশকে রিবিল্ড করতে হবে, দেশের অর্থনীতিকে রিবিল্ড করতে হবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে হবে, দেশের আইন ব্যবস্থাকে রিফর্ম করতে হবে, দেশের স্বাস্থ্য খাতকে রিফর্ম করতে হবে। রিফর্ম করার জায়গার কোনো শেষ নেই, কাজের কোনো শেষ নেই। এরা যদি রাত দিন 24 ঘন্টাও কাজ করেন তাহলে 90 দিনে এ কাজ শেষ হওয়ার